আচ্ছা, আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে অর্ডার অফ অপারেশনস ইন ম্যাথমেটিক্স। আমরা দেখবেন বিভিন্ন ইকুয়েশন যদি থাকে বা বিভিন্ন হচ্ছে রাশি থাকে, তো সেখানে দেখবেন আমাদের আসলে কোন কাজটা আগে করতে হবে কোন কাজটা পরে করতে হবে এইটার কিন্তু বিভিন্ন ধারা আছে। তো এই ধারাগুলোর জন্য আসলে অর্ডারটা মানে ক্রম বা এটা কোনটা আগে করব আর কোনটা পরে করব এইটা জানার জন্য আসলে এই সিকুয়েন্সটা। তো আপনারা কিন্তু এইগুলো ক্লাস সিক্সে বোধহয় একটা পড়েছিলেন। আবার জিআরই বই যেটা আছে, যেমন ক্লাস সিক্সের যে বই ছিল সেটাই সম্ভবত একটা সূত্র দেওয়া ছিল বদমাইশের, BODMAS। আবার জিআরইর যে বইগুলোতে সেখানে দেওয়া আছে PEMDAS, PEMDAS, এই দুইটা। আর মোটামুটি এর ভেতরে সিকোয়েন্সটাকে একটু যদি আমরা অ্যাকোমোডেট করি, মানে সব কিছু থেকে ইনক্লুড করি, কোনোটা বাদ না যায়, তাহলে মোটামুটি সিকোয়েন্সটা এরকমই দাঁড়ায়। মোটামুটি আমরা যদি আর বেসিকটা একটু দেখে আসি, দেখা যাচ্ছে? দেখেন তো, দেখা যায় না? সবার উপরে যেটা, এটা আমাদের জাতীয় শিক্ষাক্রমে যে পাঠ্যপুস্তক বই আছে সে অনুপাতে। একেবারে নিচেই যেটা, আপনারা যারা জিআরই বা জিম্যাট দিবেন তারা কিন্তু এইটা পাবেন, বা অনলাইনে সার্চ দিলে দেখবেন জিআরই জিম্যাটের বইগুলোতে এইটা দেওয়া আছে। ঠিক আছে? তো এই দুইটার ভেতরে দেখবেন সব কিছু সিকোয়েন্স কম বেশি যেটাভাবেই দেওয়া আছে, এই দুটাকে আসলে একত্রিত করে বা কম্বাইন্ড করে আপনাদের ওই সিকোয়েন্সটা দাঁড় করানো হয়েছে, যেটা দেখানো হলো। এইটা ঠিক আছে? আপনাদের এটা শিটে আছে, কিন্তু এটা একটু লিখে নেন, তারপরে একটু কাজ আছে। আপনারা এইটা একটু লিখে নেন সবাই, আপনাদের শিটে পেয়ে যাবেন। শুধু স্টেপ 7টা লেখেন, আর কিছু না। আর উপরের এই যে অ্যাক্রোনিমটা আছে না, অ্যাক্রোনিমটা লিখবেন, তারপরে স্টেপগুলো লিখবেন। ব্র্যাকেটকে অনেকে প্যারেনথেসিসও বলে, সেভাবে আর কি, জাস্ট সিনোনিম অ্যান্টোনিম যে কোনোটা দিলেই হচ্ছে। এই অ্যাটেন্ডেন্স শিটটা কার কাছে? আচ্ছা, অ্যাটেন্ডেন্স আজকে কত আপনার? তাহলে কত লিখবেন? রাইট, ঠিক আছে। শিটটা তো আনি নাই। লেখা শেষ? এই ব্র্যাকেট কত প্রকার বলেন তো? ব্র্যাকেট বলে, আবার অনেকে প্যারেনথেসিস বলে। ব্র্যাকেট কয়টা হবে বলেন তো? কি কি? লাইন ব্র্যাকেট, তারপরে হচ্ছে 1 থেকে 3 ধরলেই হচ্ছে ফার্স্ট অ্যান্ড থার্ড। আমাদের এই যে প্রথমে ব্র্যাকেট দিছি না, ব্র্যাকেট কিন্তু সব মিলাই 4টা। 1 নম্বর হচ্ছে লাইন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখন লাইন ব্র্যাকেটটা কেমন? মনে করেন যে কোনো একটা জিনিস এইভাবে আছে, তারপরে আছে হচ্ছে, বা এখানে ভাগ দিতে পারি,
আচ্ছা, যে কোনো বিষয়টা একটা জিনিস দেখেন, এখানে ব্র্যাকেট আছে না, ফার্স্ট ব্র্যাকেট, উপরে দেখেন এখানে একটা লাইন ব্র্যাকেট আছে। লাইন ব্র্যাকেটের বিষয়টা হলো এই অংশটুকু আগে করতে হবে, ঠিক আছে? এখন এই অংশটুকু আগে করলে এখানে উত্তর আসে কত? এটা না থাকলে আগে করা লাগতো। আপনি যদি মনে করেন এটা এই পাশে দিতেন তখন কী করা লাগতো? আগে করতে হতো না? মনে করেন ঠিক আছে আপনার এইটা করার দরকার নাই, এবার কি করতেন? সিকোয়েন্সে যদি এইটা না থাকতো তাহলে আগে আমরা এইটা করতাম, কিন্তু এখানে লাইন ব্র্যাকেট উপরে উপরে রয়েছে না, তখন এটা কোনটা করতে হবে? আগে যোগটা করে নিতে হবে না এইটা। তো এই উপরে যদি কোনো লাইন থাকে এটাকে লাইন ব্র্যাকেট বলে, আর ফার্স্ট সেকেন্ড থার্ড এটার সাথে আপনারা খুব ভালোভাবেই পরিচিত, সমস্যা হওয়ার কথা না। তো যেটা দেখানোর জন্য মেনলি এটা মানে এখানে দেখানো হলো সেটা হচ্ছে লাইন ব্র্যাকেট যদি থাকে সর্বপ্রথম ওইটার অপারেশনটা শেষ করে তারপর আপনি জেনারেল প্রসিজার যেখানে যেটা দরকার সেখানে চলে গেলেই হলো। এটা তো লেখা হয়েছে তাই না? আর নিচে একটু নিচে দেখবেন নোট দেওয়া আছে, বা আপনাদের যে শিট আছে শিটে ক্লিয়ারলি সব কিছু পেয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নেই। আপনারা বই কিনছেন সবাই? বই কেনা হয়নি? বই কিনতে বলছি না? ফার্স্ট ক্লাসেই তো বই কিনতে বলছিলাম। ফার্স্ট ক্লাসে আসেন না, এই ভিডিও তো পাইছেন, পেয়েছেন না? কোর্স কন্টেন্টে কিন্তু প্রথম যে দুইটা বই দেওয়া আছে এই দুইটা বই সবাই কিনবেন, সারা জীবন কাজে লাগবে, বুঝছেন? আচ্ছা, এ পর্যন্ত শেষ হয়েছে? আচ্ছা ঠিক আছে, এই তো ঝামেলা। আমরা ছোট্ট একটা জিনিস দেখি তারপরে ক্লাস শুরু করি, সেটা হলো থিওরি অফ কনস্ট্রেন্ট। এই নামটা কেউ শুনছেন? থিওরি অফ কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট মানে কি? বাধা। দেখেন তো এই জিনিসটা আপনারা শুনছেন কিনা কেউ? থিওরি অফ কনস্ট্রেন্ট শুনছেন কেউ? আচ্ছা, ম্যাথের বিষয়টা হলো আপনারা চেইন দেখছেন, সাইকেলের চেইন অথবা যে কোনো চেইন অথবা যে কোনো কমিউনিটি, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, মনে করেন একটা চেন আঁকা হলো, আচ্ছা যেভাবেই হোক, বলেন তো এই চেনটা কতটুকু স্ট্রং? হ্যাঁ, তাহলে 3 লিখবেন। আচ্ছা, এই চেনটা কত স্ট্রং বলেন তো? এই চেনটা কতটুকু স্ট্রং কেউ বলতে পারবেন? কতটুকু বলেন তো? এই চেনটা হচ্ছে আপ টু দ্য উইকেস্ট পয়েন্ট। মনে করেন এই চেনের একটা উইকেস্ট পয়েন্ট আছে না, মনে করেন যে কোনো একটা জায়গায় ছিঁড়ে যেতে পারে। এখন মনে করেন এইটা যদি ছিঁড়ে যায় তাহলে এই চেন টোটালি কি হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে না? এখন এই চেনটা কিন্তু ততটুকু স্ট্রং, এটা দুর্বল পয়েন্টটা যতটুকু স্ট্রং। বুঝতে পারছেন? থিওরি অফ কনস্ট্যান্টের বিষয়টা হলো আপনার যখন যে কোনো টিম থাকতেছে বা যে কোনো একটা কাজ থাকতেছে, ওইটা যখন টিমের ভেতরে চলে যাবে তখন ওই টিম মেম্বার সবচেয়ে দুর্বল যে জন, ওই জনের স্ট্রেংথ পর্যন্তই আসলে ওই টিমের স্ট্রেংথ। আমি বিষয়টা বুঝাইতে পারলাম? আমি আবারও বলছি, যে কোনো একটা চেইন, এই চেনটা কতটুকু স্ট্রং, এই চেনের উইকেস্ট পয়েন্ট যেটা সেই পর্যন্ত। কারণ এই চেনটার উপর যদি প্রেশার ক্রিয়েট করা হয় সবার আগে ছিঁড়ে যাবে কোনটা? সবচেয়ে দুর্বল যেটা সেইটা। তাহলে এই চেনটা কতটুকু স্ট্রং? সবচেয়ে উইকেস্ট পয়েন্ট পর্যন্ত। এখন টিম যখন আমি আপনাদেরকে কিন্তু টিম করতে বলছি না, টিম করার মানে কি? টিম করার মানে হচ্ছে জানেন, আপনাদের এই টিম ওয়ার্কটাকে একটু স্ট্রং করা। এখন টিমের ভেতরে দেখবেন দু একজন থাকবে যারা অঙ্কটা ভালো বোঝে না, আবার দু একজন থাকবে যারা অঙ্কটাগুলো খুব ভালো বোঝে। আপনাদের কাজ হচ্ছে আপনাদের উইক পার্সন বা উইক ফ্রেন্ড যাকে আছে তাদেরকে আরেকটু সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করা, ঠিক আছে? আমরা একটা গল্প পড়ছিলাম না, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, মনে আছে? প্রথম যে গল্প ছিল, প্রথমটা ছিল কিন্তু দেখবেন যে কচ্ছপ কি হলো, সময় মতো কাজ করে এগিয়ে গেল। পরবর্তী গল্পটার একটা হাইপোথেটিক্যাল এক্সটেনশন আছে, সেটা হচ্ছে সেকেন্ড পার্টে তখন করা হয় কি, সেকেন্ড পার্টে খরগোশ করে কি, সেদিন আর ঘুমায় না, ও না ঘুমিয়ে দ্বিতীয় দিন কি করে,
কচ্ছপ আর খরগোশ যদি লিটারালি কী করা হয়, স্বাভাবিকভাবে বিচার করা হয়, তাহলে জিতবে কে? খরগোশই জিতবে। পরের দিন খরগোশ জিতছে। এখন ওডিআই ম্যাচ, তৃতীয় দিন যে জিতবে সেই আলটিমেটলি জিতবে। এবার তৃতীয় দিন যখন রেস হচ্ছে, রেসের ভেতরে একটা হলো নদী ছিল। এখন নদী যদি থাকে, খরগোশ কি নদী পার হতে পারবে? কচ্ছপ পারবে না? কচ্ছপ পারবে। এখন তখন হলো কি, নদীর সামনে যখন আসলো, তখন খরগোশ তো অনেক আগেই নদীর সামনে চলে আসছে, মানে খরগোশ, কচ্ছপ তো আস্তে আস্তে আসতেছে। এসে যখন দেখলো যে খরগোশ দাঁড়ায় আছে নদীর সামনে, কিন্তু নদী পার হতে পারছে না, তখন বললো যে ঠিক আছে, তাহলে তুমি আমার কাঁধে ওঠো, আমরা দুজন একসাথে নদী পার হই। তখন হলো কি, দুজন একসাথে নদী পার হলো। নদী পার হলে দুজন একসাথে কি হলো, একসাথে যদি নদী পার হয়, ওপাশে গেলে দুজন একসাথে উঠবে না? তাহলে ম্যাচ কি টাই? এখন ওডিআই ম্যাচে যদি থার্ড ম্যাচ টাই হয়, তাহলে টোটাল ম্যাচ কি হয়? ড্র হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে এরকম, এইটা হচ্ছে টিম ওয়ার্ক, বা আপনাদের যেটা বোঝানো হচ্ছে, আপনাদের টিম করা হয়েছে না 4টা, এটা হচ্ছে মূল কারণ, বুঝছেন? আপনারা দেখবেন যে কোনো কোম্পানি, যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান সবাই কিন্তু অনেক বড় টিম চালাইতে পারে। এখন আপনাদের ভিতরে যদি টিম ওয়ার্কের এই কোয়ালিটি বা ক্যাপাসিটিগুলো এখন থেকে গ্রো না করে, তখন পরবর্তীতে সমস্যা হবে। ঠিক আছে? এই জন্য আমি আপনাদেরকে টিম করতে বলছি। অন্যান্য ক্লাসে বা অন্যান্য ওইখানে বোধহয় টিম অনেক বেশি থাকে, অনেক বেশি না, 4টা টিম করবেন। আপনারা এখানে যেগুলো পড়ানো হচ্ছে, বাসায় গিয়ে নিজেরা মনে করেন যে ক্লাসে যতটুকু পড়েন, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে নিজেদের মতো করে পড়া। নিজেদের মতো করে পড়বেন। জুম আছে, অনলাইন প্ল্যাটফর্ম আছে, গুগল মিট আছে, যে কোনো জায়গা থেকে সবাই একসাথে বসতে পারেন। আপনি যে কোনো সময় একসাথে সবাই মিলে বসেন, পড়াশোনা করেন। যে বিষয়গুলো সমস্যা, তার জন্য আমি আছি। ঠিক আছে? বাট লিটারালি যেটা আপনাদেরকে করতে হবে, প্রথমে আপনাদেরকে নিজেদেরকে প্রত্যেকটা বিষয় শিখতে হবে। কারণ এই কোর্সটা মোটামুটি একটু অনেক দূর যেতে হবে। অন্যান্য কোর্সে কোন কোর্সে কী আছে সেটা মোটামুটি আমি জানি, এই জন্য বলছি। ঠিক আছে? আর এটা আসলে একাডেমিক, এখান থেকে বেরিয়ে যদি আপনি 6 মাসের মধ্যে একটা চাকরি পেতে চান, ঠিক আছে, এখন যে কোনো ব্যাংকে এমটিও পোস্টে ঢুকলে মিনিমাম 60 থেকে 70,000 টাকা স্টার্টিং স্যালারি। আপনারা যখন মার্কেটে যাবেন, তখন মিনিমাম এর চেয়ে 20,000 টাকা বাড়বে, তখন 80 থেকে 90,000 টাকা স্টার্টিং স্যালারি থাকবে। ঠিক আছে? তো এখান থেকে বেরিয়ে যদি যে কোনো কোম্পানিতে প্রথম 6 মাসের মতো জব করতে চান, তাহলে এই বিষয়গুলো একটু দেখে যান। কারণ এইসব চাকরির যে মানে ম্যাথের যে কোর্সগুলো, এমন কোনো চাকরির পরীক্ষা নাই যেখানে আপনারা ম্যাথ থাকবে না, ম্যাথ থাকবেই। ঠিক আছে? তো এই বিষয়গুলো পড়ে যান। এটা ভালো করে পড়লে এখান থেকে বেরিয়ে প্রথম 6 মাসের মধ্যে ভালো কিছু করতে পারবেন। আর যদি এখন না পড়েন, ওই 6 মাস পার করে তখন আবার এটা পড়তে হবে, পড়ে তারপরে সামনে যেতে হবে। ঠিক আছে? এখন আপনাদের ইচ্ছা। যাই হোক, এখন একটু আমি লিটারালি লাইনে আসি। এক্সপোনেন্টের বিষয়টা বোধহয় আমরা গত ক্লাসে দেখছিলাম না? এক্সপোনেন্ট বলতে কি বোঝায় বলেন তো? পাওয়ার বোঝায় না? পাওয়ার বোঝায়। আর আমরা কিন্তু এটার যে সংক্ষিপ্ত রূপটা বোধহয় একটু দেখে এসেছিলাম। এটা হচ্ছে এটার সংক্ষিপ্ত রূপ। এক্সপোনেন্ট যদি আমরা বলি রিপিটেড মাল্টিপ্লিকেশন। আমরা যখন একটা গুণ বারবার করি, একটা গুণ বারবার না করে আমরা সরাসরি তার উপরে পাওয়ার লিখে দিতে পারি। এই পাওয়ার লেখাটাকেই বলা হলো এক্সপোনেন্ট বা পাওয়ার, যেটাই বলি সেটাই একই রকম। যেমন মনে করেন আমরা যদি 2কে 5 বার গুণ করি, তাহলে যেটা আসে সেটা 2⁵ দিলেও কিন্তু একই আসবে। ঠিক আছে? এ হচ্ছে বিষয়। আপনাদের হচ্ছে এই শিটগুলো গ্রুপে দেওয়া হবে, ঠিক? কেমন? এই শিটগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। এটা আসলে এক্সপোনেন্টের মূল বিষয় ছিল। এক্সপোনেন্টের এখানে when exponent is a negative number, the result is always a fraction consists of a numerator and denominator. আচ্ছা, নেগেটিভ এক্সপোনেন্ট বলতে কি বোঝায়, কেউ বলতে পারেন? নেগেটিভ এক্সপোনেন্ট মাইনাস, আর সেটা তো বুঝলাম, কিন্তু বিষয়টা কি? আচ্ছা, আমরা নেগেটিভ এক্সপোনেন্ট যদি থাকে, যেমন মনে করেন 2⁵, এর মানে কি? 2কে 5 বার গুণ না? তাহলে আমরা এখানে লিখতে পারি 2 গুণ 2 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন যদি 2⁻⁻5 থাকতো, তখন এর আগে শুধু অন চলে আসতো। বুঝতে পারছেন? মানে যদি আমাদের এখানে মাইনাস থাকে, তার মানে মনে করবেন সবসময় ওর উপরে অন হবে, 1/2⁵। এইটাকে যদি আমরা কখনো এইভাবে লিখতে চাই যে 1 উপরে আর নিচে হচ্ছে এইটা, তখন শুধু ওইটাকে মাইনাস করে দিব, এছাড়া আর কিছু না। এটা হচ্ছে নেগেটিভ বা এক্সপোনেন্টের নেগেটিভ যে ফর্ম, এটা। আমাদের এখানে একটা বিষয় একটু দেখা দরকার। আমরা যে কোনো সংখ্যাকে
যখন লিখি সেটার পাওয়ার যদি 0 লিখি সেটা অন হয় কি করে এটা জানেন কেউ? মনে করেন আমি একটা সংখ্যা লিখলাম 5⁻0 সমান সমান কত হবে বলেন তো? কেন হবে বলতে পারেন? বুঝি নাই। 5 সরি এটা তো আমি জানি যে কোনো কিছুর পাওয়ার 0 করলে অন হবে উত্তর, কিন্তু আমরা 0-র সাথে কোনো কিছু গুণ করে তো আমরা গুণ দেখতেছি না যে 5⁻2⁵ থাকলে আমরা ততবার গুণ করতেছি। তাহলে এখানে যখন আমরা 0 পাওয়ার করতেছি তখন আমাদের অন আসতেছে কেন? আমার প্রশ্নটা হচ্ছে এটা। যে কোনো জিনিসের আপনি মনে করেন যে কোনো জিনিসের পাওয়ার করলেন, মনে করেন এটা হচ্ছে কি মানে 7 করতে পারেন, 9 করতে পারেন, 10 করতে পারেন, 2⁻0 = 1, এটা কেন হয়? এটা হচ্ছে প্রশ্ন। আরে সঠিক করে সম্পূর্ণটা বলেন, কি বলতে চাচ্ছেন সেটা ক্লিয়ারলি বলেন। একবারই হয় না, তো আমি 0 লিখতে পারতাম, 1 লিখলাম কেন? তো 0-র ভ্যালু নাই, সব জায়গায় 1 লিখবো না? এটার কারণ আছে, এটা জিজ্ঞাসা করলাম। এটার কারণ কি শোনেন, 0 মানে যে কোনো জিনিসের যখন 2⁻0 = 1 হয়, এটার কিন্তু একটা খুব স্বাভাবিক একটা কারণ আছে, আপনারা সবাই জানেন। কিন্তু যুক্তিটা হলো আমরা মনে করেন যখন কোনো সংখ্যার পাওয়ারে কিছু থাকে না তখন কি থাকে? পাওয়ার 1। আমরা কি যখন মনে করেন যখন লিখতেছি 2, এর যদি পাওয়ার কিছু না থাকে তাহলে একটা পাওয়ার থাকে, সেটা কি আমরা কখনো লিখি? লিখি না। একইভাবে আমরা যখন মনে করেন ভাগ করি, যেমন মনে করেন 2, এখানে আছে 2 গুণ 2 আর নিচে আছে একটা 2, তাহলে উপরের এই 2 গুণ 2 আছে, এটাকে আমরা 2² লিখতে পারি না? পারি। তাহলে 2² আর নিচে হচ্ছে একটা 2। এখন এক্সপোনেন্ট বা লগের নিয়ম অনুসারে যখন সেম জিনিস উপরে নিচে থাকে তখন আমরা পাওয়ারের সাথে ওই জিনিসটা বিয়োগ করে দিতে পারি, বা সিম্পলিও করতে পারি। দেখেন তো 2 দুগুণে কত হয়? 4/2। তাহলে উত্তর কত আসে দেখেন তো? 2। এখন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ক্লাসিক্যাল ফরম্যাট, স্বাভাবিক নিয়ম। আমরা যদি মনে করেন এক্সপোনেন্টের নিয়ম অনুসারে করি, কিসের নিয়ম? এক্সপোনেন্টের নিয়ম অনুসারে করি, এখানে পাওয়ার আছে কত? এখানে কত আছে? 1 নেই, বসিয়ে দিলাম। আমরা এক্সপোনেন্টের নিয়ম অনুসারে করলে এই 2 - 1 মাইনাস মানে কি? এই নিচের আর উপরে দুইটার যদি মনে করেন যে সংখ্যার বেস সমান হয়, সেক্ষেত্রে আমরা পাওয়ারটাকে এ অনুসারে বিয়োগ করে দিতে পারি, যেটা ভাগ অবস্থায় থাকে। তাহলে দেখুন তো 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1। তাহলে উত্তর কত? 2। এখন বিষয়টা হলো 0 যদি থাকে তখন কি হবে? আমরা একটু আগে যেটা দেখলাম, এইবার মনে করেন 2/2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এক্সপোনেন্টের নিয়ম অনুসারে। এমনি ক্লাসিক্যাল ওয়েতে যদি 2কে 2 দিয়ে ভাগ করি কত হয়? 1 হয় না? এবার এক্সপোনেন্টের নিয়ম অনুসারে আসি, 2/2, এটা আমরা এক্সপোনেন্টের নিয়ম অনুসারে লিখতে পারি না? এখানে কি আছে? 2 এর উপরে পাওয়ার কিছু আছে, তার মানে 1। আবার এখানে কি পাওয়ার কিছু আছে, তার মানে পাওয়ার কত? 1। এক্সপোনেন্টের নিয়ম অনুসারে দুইটার বেজই সমান না, তাহলে আমরা পাওয়ার থেকে পাওয়ার বাদ দিতে পারি না, যেহেতু ভাগ অবস্থায় আছে। তাহলে 2⁻1 - 1, 1 - 1 দিলে কত হয়? 0। তাহলে 2⁻0, উত্তর কত হবে? এখানে কত হয়েছে? তাহলে এখানে কত হবে? 1 হবে না? বোঝা গেছে? বলছি আমরা 2কে যদি 2 দিয়ে ভাগ করি উত্তর কত আসে? 1 আসে। এটা হচ্ছে ক্লাসিক্যাল ফরম্যাট, ঠিক আছে? যদি এক্সপোনেন্টের নিয়ম অনুসারে আমরা করি 2/2, 2 এর উপরে কোনো পাওয়ার নেই, মানে পাওয়ার কত আছে? 1 আছে। নিচেও 2 এর উপর কোনো পাওয়ার নেই, মানে পাওয়ার কত আছে? 1 আছে।
এক্সপোনেন্টের নিয়ম অনুসারে যদি সেম সংখ্যা দ্বারা ভাগ থাকে তাহলে আমরা পাওয়ারটা নিচের যে পাওয়ার থাকে ওই পাওয়ারটাকে বাদ দিতে পারি লগের নিয়ম অনুসারে, ঠিক আছে, বা এক্সপোনেন্টের নিয়ম অনুসারে। তাহলে একটা জিনিস দেখুন, আমাদের এই দুইটার বেস সমান ছিল না, উপরেও 2 নিচেও 2, তার মানে উপরের পাওয়ারটার সাথে আমরা নিচের পাওয়ারটা বাদ দিয়ে দিতে পারি। তার মানে আমরা এখানে 2 নিলাম, আর উপরের পাওয়ার ছিল কত 1, নিচের পাওয়ার কত 1, তার মানে 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0, তার মানে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, কারণ এখানে আসছে কত 1 আসছে না, বুঝি না। হ্যাঁ, উপরে যদি 4 থাকে আর নিচে 2 থাকে তখন আপনার হচ্ছে কতই দেখেন, উপরে থাকছে কত 4 থাকলে আমি এটাকে লিখতে পারি না 2 স্কোয়ার, না 3 না 2 থাকে। ক্লাসিক্যাল ওয়েতে যান আর যেভাবেই যান উত্তর কিন্তু সেম আসবে, আপনি যে পথেই হাঁটেন একদিকে উত্তর আসবে। আমি বলি দেখুন, আপনি যখন হচ্ছে কি এখানে উপরে 4 দিচ্ছেন, 4 দিলে আসছে কত 2 টু দি পাওয়ার 2, আর নিচে কত ছিল 2 ছিল না, তার মানে যদি আপনি এখানে এবার বাদ দেন 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, উত্তর কত থাকে 2 থাকে না, আবার 4কে 2 দিয়ে ভাগ দিলেন তা উত্তর কত থাকে 3, মানে বেস যদি চেঞ্জ হয়, বেস চেঞ্জ হলে তো এটাও হবে না, বুঝতে পারছেন। এইটা তখন অ্যাপ্লিকেবল যখন দুইটার বেস সমান হবে, বুঝতে পারছেন। মানে যখন কোনো সংখ্যা আমরা আসতেছি টু দি পাওয়ার 0 তখন এটা অন এই কারণে হচ্ছে, যখন কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 হয় তার মানে ওই সংখ্যা ভাগ ওই সংখ্যাটাকেই বোঝায়, এই কারণেই টু দি পাওয়ার 0 সমান সমান 1। আমি আরেকবার সামারি করে দিচ্ছি, আশা করি যারা বুঝতে পারেননি এখনও তারা বুঝতে পারবেন। লাস্ট, ঠিক আছে, এটা রিপিটেশন শেষ, আশা করি এবার বুঝতে পারবেন, তা না হলে কিছু করার নেই। অন্য একটা সংখ্যা নিই, 2 তো নেওয়া হলো, কত নিব 4 না 3 নি। আচ্ছা মনে করেন 3 ভাগ 3, আমাদের উপরে স্কোয়ার ছিল বুঝছেন, এইটা যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, উত্তর কত হয় দেখেন তো 3 হয় না, হ্যাঁ ক্লাসিক্যাল ওয়ে। এটা যদি আমরা মনে করেন এক্সপোনেন্টের নিয়ম অনুসারে করি তাহলে কি হবে, দুইটার বেস যদি সমান থাকে তখন আমরা শুধু পাওয়ারকে নিয়ে কাজ করব। এখানে 3-এর উপরে পাওয়ার কত ছিল 2, এইখানে 3-এর উপরে পাওয়ার কত ছিল 1, কিছু নেই মানে 1, তার মানে যখন আমাদের বেস সেম থাকবে তখন আমরা পাওয়ারকে নিয়ে কাজ করতে পারবো। তার মানে হচ্ছে দেখুন পাওয়ার ছিল কত 2, নিচের পাওয়ারটা বাদ যাবে, তার মানে 2 থেকে 1 বাদ দিলে কত থাকে 1 মানে তো বোঝেন 3 টু দি পাওয়ার 1 মানেই 3 বোঝাই। এখন বিষয়টা হলো আমাদের এখানে যদি পাওয়ার 2 না থেকে যদি 1 থাকতো তার মানে কি এখানে 3 হইতো না, এখানে উত্তর কত হতো 1 হতো। এইখানে তাহলে কি হতো, তখন হচ্ছে আমরা যদি এইবার লিখতাম তাহলে এই 1 থেকে এই 1-এর পাওয়ার বাদ যেত, তাহলে 1 মাইনাস 1 দিলে কত হয় 0, তাহলে এবার উত্তর কত হবে, ওইখানে কত আসছিল 1 আসছিল না। কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মানে ওই সংখ্যাটা ভাগ ওই সংখ্যাটাই, এই জন্য উত্তর আসবে 1। আচ্ছা এবার কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। উপরে যদি স্কোয়ার থাকে তাহলে নিয়ম যেভাবে হবে একটু আগে দেখলাম, সরি উপরে 5 নিচে 3 যদি থাকে তাহলে তো আপনি দুটোর বেস সমান পাচ্ছেন না, মানে দুইটার বেস সমান হতে হবে, বুঝতে পেরেছেন। উপরেও 3 থাকতে হবে নিচেও 3 থাকতে হবে, উপরেও 5 থাকতে হবে নিচেও 5 থাকতে হবে, বেস যদি ডিফারেন্ট হয় আপনি তো কমন নিতে পারছেন না, বুঝতে পারছেন। এইটা করতে গেলে অবশ্যই সেটার বেস আগে সমান থাকতে হবে, দেন এখানে আসা যাবে, বুঝতে পেরেছেন, এটা আর কি। তো আমরা বুঝতে পারলাম যদি কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 থাকে তাহলে মনে রাখবেন ওই সংখ্যাটা ভাগ ওই সংখ্যাটাই হবে উত্তর। আচ্ছা কেউ যদি এখন জিজ্ঞাসা করে আপনাকে যে 3 টু দি পাওয়ার 0 সমান সমান কেন অন হবে, এটা তো বলতে পারবেন না, কারণ কি
ভাগ করা হয়েছে, এই কারণেই টু দি পাওয়ার 0 আসছে। আচ্ছা, এখানে আরও এক্সপোনেন্ট নিয়ে বলছে, আপনারা পড়লে বুঝতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখবেন এক্সপোনেন্টের কিছু সূত্র দেওয়া আছে, আমরা এর জন্য আলাদা একটা চ্যাপ্টারই করব, লগের একটা চ্যাপ্টার আছে, সেখানে ডিটেলস আলোচনা করা যাবে, সমস্যা হবে না। ইকুয়েশন অ্যান্ড টাইপস অফ ইকুয়েশন। আচ্ছা, ইকুয়েশন কাকে বলে বলুন তো? ইকুয়াল থেকে ইকুয়েশন। ইকুয়েশন বলতে আমাদের যে ইকুয়াল সাইন আছে না, যখন আমরা আসলে ইকুয়াল লিখি, আমরা তো অনেকটা ওই যে ভর মাপার যন্ত্র দেখছি না, ভর মাপার যন্ত্রকে কি বলে? দাঁড়িপাল্লা বলে না, বাটখারা বলে, একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যখন ইকুয়াল লিখি না, তখন কিন্তু এই পাশেও যা, এই পাশেও তাই লিখতে হবে। ইকুয়াল মানে কি? সমান না? সমান মানে হচ্ছে দুপাশে যদি সমান হয় তাহলে সেটাকে ইকুয়াল লেখা যায়। যেমন আমরা লিখতে পারি যে a প্লাস বি ইজ ইকুয়াল টু সি, তার মানে হচ্ছে এ এবং বি যোগ করলে আমরা সিকে পাই। এখন মনে করেন এর মান সমান সমান হচ্ছে 4, বির মান সমান সমান হচ্ছে 2, আর সির মান সমান সমান হচ্ছে 6। তার মানে দেখুন, আমরা যদি এর মান কত ছিল 4 আর 2, আর এই পাশে 6, দুই পাশে সমান হয়েছে না? এখন ইকুয়েশন হতে গেলে ইকুয়াল যখন আমরা লিখব, তার মানেই হচ্ছে ওর দুই পাশে সমান মান থাকা লাগবে। এইটা এখানে বলছে দেখুন, ইকুয়েশন অ্যান্ড টাইপস অফ ইকুয়েশন। অ্যান ইকুয়েশন কনসিস্ট অফ অ্যান ইকুয়াল সিম্বল। এটা একটা ইকুয়াল সিম্বল থাকতে হবে। টু অ্যালজেব্রিক এক্সপ্রেশন দ্যাট হ্যাভ দ্য সেম ভ্যালু। এবং এইটা এক্সপ্রেশন যেটা থাকবে, এক্সপ্রেশন মানে তো বোঝেন রাশি, যে রাশিটা থাকবে সেটার কিন্তু ভ্যালু সেম হইতে হবে। ভ্যালু মানে তো বোঝেন, এ সমান সমান আমরা যেটা ডিনোট করতেছি, বি সমান সমান যেটা ডিনোট করতেছি এইটা। আর ভ্যালু এবং প্রাইস, এই দুটোর ভিতরে কোনো পার্থক্য আছে? কি পার্থক্য? ইসেনশিয়ালিটি তো। ভ্যালু এবং প্রাইসের মূল বিষয়টা হচ্ছে ইসেনশিয়ালিটিটা। যেমন মনে করেন একটা ডায়মন্ড কিনলেন আপনি, ডায়মন্ড কিনলে একটা জিনিস লক্ষ্য করবেন, ডায়মন্ড কেনার পর ওই ডায়মন্ড থেকে কি মনে করেন আপনি সারা জীবনে যদি ডায়মন্ডটা নাও ব্যবহার করেন আপনি বেঁচে থাকতে পারবেন না? কিন্তু মনে করেন পানি, মনে করেন আপনি পানি না ব্যবহার করে কি 1 সপ্তাহ বেঁচে থাকতে পারবেন পানি না খেয়ে? এখন দেখুন, ডায়মন্ডের কি প্রাইস অনেক হাই না, আর পানির প্রাইস অনেক লো। তো এই ভ্যালু এবং প্রাইস দুইটা কিন্তু ডিপেন্ড করে ইসেনশিয়ালিটির উপর। ভ্যালুটা হচ্ছে ইসেনশিয়ালিটি, তার মানে পানির ইসেনশিয়ালিটি বা ভ্যালু কত বেশি, পানি ছাড়া আপনি বাঁচতে পারবেন? পারবেন না। কিন্তু পানির আবার প্রাইস কম। আবার ডায়মন্ডের ক্ষেত্রে দেখুন, ডায়মন্ড ছাড়া আপনি সারা জীবন বেঁচে থাকতে পারবেন না, তাহলে ওটার ভ্যালু বেশি না কম? ভ্যালু কম, বাট প্রাইস বেশি। মানে সবসময় মনে রাখবেন, ভ্যালু মিন্স ইসেনশিয়ালিটি। আচ্ছা, টাইপস অফ ইকুয়েশন আমাদের প্রথমে হচ্ছে দেখুন, লিনিয়ার ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, কিউবিক ইকুয়েশন, কোয়ার্টিক ইকুয়েশন। এখানে সবচেয়ে বড় বিষয় হলো, বলুন তো এই সবগুলো ইকুয়েশনের ভেতর কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আবার দেখুন, 1 নাম্বার হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, 3 নাম্বার হচ্ছে কিউবিক ইকুয়েশন। আর আমি একটু এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। 1 নাম্বারটা দেখেন, লিনিয়ার ইকুয়েশন না? লিনিয়ার ইকুয়েশনে যখন আমরা ভেরিয়েবলগুলো লিখব, এই ভেরিয়েবলগুলোর সর্বোচ্চ মান হচ্ছে 1। বুঝতে পারছেন? দেখুন এখানে বলা আছে, ইট মিনস দ্যাট ইকুয়েশন হুজ গ্রেটেস্ট এক্সপোনেন্ট ইজ 1, ইট ইজ অ্যাবল টু রিপ্রেজেন্টেড বাই এ স্ট্রেট লাইন অন এ গ্রাফ। আমরা একটু পরে দেখব যে এটা আসলে গ্রাফে কীভাবে স্ট্রেট লাইনে লেখা যায়। আমি ছোট্ট একটা ইকুয়েশন লিখে দিই। এই যে ইকুয়েশনটা ছিল, এটাও আসলে লিনিয়ার ইকুয়েশন। এখানে শর্ত হচ্ছে একটা, যেমন মনে করবেন ax প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। একটা জিনিস লক্ষ্য করুন তো, এখানে কি কোনোটার মানে এখানে যে ভেরিয়েবলগুলো আছে এটা সর্বোচ্চ মান কত দেখুন তো, কত ভেরিয়েবল আছে না এখানে? পেছনে কি দেখা যায়? দেখা যাচ্ছে না? দেখা না গেলে সামনে চলে আসুন, সামনে এই যে চেয়ার খালি আছে।
একটা জিনিস লক্ষ্য করুন, এখানে ax প্লাস bx প্লাস c, এখানে টোটাল যে ভেরিয়েবলগুলো আছে এটা সর্বোচ্চ মান কত? 1। তার মানে এটা একটা লিনিয়ার ইকুয়েশন। যদি আচ্ছা আচ্ছা কিভাবে বুঝবেন? এখানে দেখুন তো ভেরিয়েবল কতগুলো আছে? একটা দুইটা তিনটা। হ্যাঁ, এখন কোনো ভেরিয়েবলের কি পাওয়ার আছে? পাওয়ার যদি কিছু না থাকে তার মানে পাওয়ার কত? তার মানে এটা কি লিনিয়ার ইকুয়েশন। বুঝতে পারছেন? যদি আমি এই সেম ইকুয়েশনটাকে এভাবে লিখতাম, কি অবস্থা? এই স্টাফ প্যাকেটে ডাক দেন তো। আপনি উঠেন না, আপনি উঠেন না, ক্যামেরা নড়বে। আচ্ছা, যে কেউ একটু ডাক দেন। মনে করুন মার্কার আছে, মনে করুন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কি ইকুয়েশন বলুন তো? কোয়াড্রেটিক ইকুয়েশন। কারণ এটা সর্বোচ্চ এক্সপোনেন্টের মান কত? এই ভেরিয়েবলের মান কত? 2। ভেরিয়েবলের মান যদি 2 হয় এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। মনে করেন এটা যদি আপনি কিউ দিতাম তাহলে, মানে কিউব দিতাম, উপরে যদি পাওয়ার 3 দিতাম তাহলে এটা কত হতো? কিউবিক ইকুয়েশন। এইটাই আসলে এখানে বলা হয়েছে। যেমন দেখুন লিনিয়ার ইকুয়েশন যেটা, এটা স্ট্রেট লাইনে লেখা যায় এবং এটা সর্বোচ্চ মান হচ্ছে 1। কোয়াড্রেটিক ইকুয়েশন দেখুন এক্সপোনেন্টের মান 2 দেওয়া আছে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 12, তার মানে ওইটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কিউবিক ইকুয়েশন, কিউবিক ইকুয়েশন দেখুন সবার নিম্নে দেওয়া আছে। এক্ষেত্রে মান কত? সর্বোচ্চ হচ্ছে 3, আর সর্বশেষ এর চেয়ে সাধারণত বেশি যেতে পারে। আমরা আপাতত 3টাই, এই 4টাই শিখি। আর এখানে 4টা আসলে কাছে চলে আসছে, এগুলো পাওয়ারে থাকবে। কেমন? এ এক্স, হ্যাঁ, এ এক্স টু দি পাওয়ার 4 হবে, বি এক্স টু দি পাওয়ার 3 হবে এবং এক্স টু দি পাওয়ার 2 হবে। এটা নিচে চলে আসছে কিন্তু এটা উপরে হবে। এটা হচ্ছে মূল বিষয়। এই 4টেই হচ্ছে ইকুয়েশন সাধারণত, কিন্তু অন্যান্য টাইপও আছে, আমাদের এই 4টাই দরকার আপাতত। এখন বিষয়টা হলো এই 4টা ইকুয়েশনের ভিতরে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেউ বলতে পারেন? আপনাদের? আচ্ছা, একটু অ্যাটেনশন প্লিজ। আমাদের ইকুয়েশন কয়টা টোটাল? আপাতত 4টা। এই 1 নাম্বার আমরা এখন কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা বের করব। 1 নাম্বারে কে কে আছেন 1 নাম্বারের দলে? 1 নাম্বার ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশনে একজন, কোয়াড্রেটিক ইকুয়েশন কেউ নাই? কোয়াড্রেটিক ইকুয়েশনে কেউ নাই? আচ্ছা, কিউবিক ইকুয়েশন? আচ্ছা, প্রশ্নটা আমি আরেকবার বলি। আমরা টোটাল ইকুয়েশন পেলাম কয়টা? 4টা। প্রশ্ন হলো কোন ইকুয়েশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আপনার যেটা আপনার সমর্থন বা ভোট থাকবে আপনি সেটা হাত উঁচু করবেন। একটা হাত বা একটা ভোট মাস্ট। ঠিক আছে? আমাদের ইকুয়েশন টোটাল কয়টা? 4টা। 1 নাম্বার হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, 2 নাম্বার হচ্ছে কিউবিক কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনটাও আপনারা দেখতে পাচ্ছেন। কোয়াড্রেটিক ইকুয়েশনে স্কোয়ার থাকবে, কিউবিক ইকুয়েশনে কিউব থাকবে, মানে 3 থাকবে, আর তারপর হচ্ছে কি কোয়াড্রেটিক ইকুয়েশনে টু দি পাওয়ার 4 থাকবে। ঠিক আছে? তো রেডি সবাই? 1 নাম্বারের দলে কে কে আছেন? 1 নম্বরে তো অনেক বেশি। 2 নাম্বার কোয়াড্রেটিক ইকুয়েশন, 3 নম্বরে একজন। এই 2 নাম্বার কোয়াড্রেটিক ইকুয়েশন একজন। ওকে, 3 নাম্বারে একজন না নাই? একজন আছেন। 4 নাম্বারে এই কয়জন? আচ্ছা, ঠিক আছে। ভালোর পক্ষে লোকজন সবসময় কম। আমরা একটা বিষয় দেখি, আমরা বোধহয় একটা সূত্রের সাথে সবাই পরিচিত। এই সূত্রটার নাম শুনছি না? এই সূত্রটার নাম শুনছেন আপনারা কেউ? ই ইকুয়াল এমসি স্কোয়ার। এই যারা এই সূত্রটা কোনোদিন, আচ্ছা খাতা বের করা আছে না সবার? একটু সূত্রটা লিখুন তো। ই ইকুয়াল এমসি স্কোয়ার। এই
আচ্ছা, সবচেয়ে পাওয়ারফুল কোনটা? আপাতত কোয়াড্রেটিক ইকুয়েশন। একজন লাস্টে কি যেন নাম? দাঁড়ান তো একটু, আপনি একটু দাঁড়ান। নাম কি আপনার? সানি। ইনারটাই সঠিক উত্তর। বসেন। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করুন তো, সামনে অ্যাটেনশন প্লিজ। আমরা পারমাণবিক বোমার নাম শুনছি না? এখানে তো মনে করেন যে রিলেটিভিটি বা যেমন আমরা এই যে ভর গুণ গতি, এটার কিন্তু একটা সূত্র আছে। সায়েন্সের যারা আছেন তারা কিন্তু এক্সপ্লানেশনটা জানেন। E=mc²। এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন না? কোয়াড্রেটিক ইকুয়েশন কি না? এই সর্বোচ্চ ভেরিয়েবলের মান কত? 2 না? তার মানে এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এইটার কিন্তু এই যে পারমাণবিক বোমার যে মূল রহস্য বা এটাকে কিন্তু ব্যবহার করার সূত্রটা কিন্তু এইটা E=mc²। এবং এটা হচ্ছে আইনস্টাইন আবিষ্কার করার পরবর্তীতে সেটাকে কিন্তু দিয়ে কিন্তু কি পারমাণবিক বোমার যে বেসিক ফর্মুলা সেটা কিন্তু এটার উপরই দাঁড়িয়ে আছে। আপনারা অনলাইনে E=mc² দেন, দেখবেন অনেক কিছু আছে ওখানে, অনেক কিছু এর ভেতরেই বুঝতে পারবেন। তো আপাতত আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের আরও কিছু জিনিস দেখব, এটাই মোটামুটি বেসিক। বোঝা গেল তো? আচ্ছা, এবার হচ্ছে অ্যালজেব্রা ফর্মুলাস। আমাদের এই ক্লাস কয়টা পর্যন্ত? 3:30। হ্যাঁ, বুঝছি। আমি মানে কি, আমি জাস্ট থিওরিটা দিয়ে দিচ্ছি, মানে আমার হচ্ছে ক্লাস শেষ করতে হবে, কারণ আপনাদের ডিসেম্বরের 15 কিংবা দ্বিতীয় সপ্তাহ থেকে হচ্ছে মিড টার্ম শুরু। এখন তার আগে তো যদি 2টা চ্যাপ্টার বা 4টা চ্যাপ্টার শেষ করতে হয়, ফাইনালটাও তার 2 মাস সামনে চলে যান। আচ্ছা, অ্যাটেনশন প্লিজ, পেছনে কথা না। একটা জিনিস লক্ষ্য করেন, আমি আপনাদের গ্রুপে শিটগুলো দিয়ে দিচ্ছি, কথা না একটু বলছি। আপনাদের ইআরপিতে আমি শিটটা দিয়ে দিচ্ছি, এখানে তো স্লাইড আকারে আছে, অনেক বড়। আপনাদের শিট বোধহয় 8 কি 16 পেজের এরকম হবে, বোধহয় 16 পেজের। আপনাদের কাজ হচ্ছে এই শিটটা টোটাল দেওয়ার পরে আমাদের শনিবারে ক্লাস আছে না, শনিবারে সলভিং ক্লাস। যার যেখানে সমস্যা আছে সমস্যাগুলো শনিবারে সলভ করব আমি। এরপরে কিন্তু ফার্স্ট চ্যাপ্টার শেষ, ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আর কোনো কথা হবে না, ঠিক আছে? ম্যাথ আছে, আমরা বই কিনছি সবাই। বই আনছেন কেউ? আচ্ছা, বলে দিচ্ছি। আচ্ছা, চারটা। চারটার বেশি কমানোর উপায় নাই, কারণ এই কোর্সটা একটু ভারী, বুঝতে পারছেন? অন্য যে কোর্সগুলো আছে, আচ্ছা না, ভিডিও চলুক, আর একটু রাখতে হবে। এই একটু সবাই একটু দেখুন, আমরা এই যে সূত্রগুলোর সাথে পরিচিত ছিলাম, বা ক্লাস 6, 7, 8, 9 বা যেখানেই যে পড়াশোনা করেন এই সূত্রগুলো কিন্তু করে এসেছেন। সর্বপ্রথম হচ্ছে অ্যালজেব্রা ফর্মুলাস। আমি এইটা জাস্ট একবার একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি, আপনারা বাস্তবতাটা কেমন আমি জাস্ট একটু হিন্টস দিয়ে যাচ্ছি, প্র্যাকটিক্যালি একটু আপনারা করে দেখেন, আশা করি বুঝতে পারবেন। এখানে বিষয়টা হলো সূত্রগুলো যেভাবে আসছে, আমরা এটা লিখি না যে ফর্মুলা অফ স্কোয়ার। আমরা যেমন ওই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা একটু আগে দেখলাম, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য সাধারণ এই সূত্রটা ব্যবহার করা হয়, a+b² = a² + 2ab + b²। এখন এই বিষয়টা দেখুন, আপনি যখন এটা করবেন, এটা আসলে কীভাবে আসলো, মানে এইটার বেসিক প্রসিজারটাকে যদি আপনি একটু ভিজুয়ালাইজ করেন, একটু দেখুন। এখানে আমরা স্কোয়ার বলতে 2টা লিখতে পারি না? 2টা লিখতে পারি। আমরা পাশাপাশি দেখুন, সর্বপ্রথমে গুণ করছি, পাশাপাশি লিখে এর সাথে যদি এ গুণ করি তাহলে কি আসে? a × ab। আবার এই বির সাথে সম্পূর্ণ অংশটুকু যদি রাশিটাকে গুণ করি b × ab, দেন এটা করে এখানে সূত্রটা আসছে। কিন্তু এভাবে দেখবেন আপনার যত সূত্রগুলো আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনও বলেন বা কিউবিক ইকুয়েশন বলেন, সব সূত্রগুলো এভাবে আসছে। আপনাদের কাজ হবে অ্যালজেব্রার এই ইকুয়েশনগুলো কিন্তু পরবর্তীতে দরকার হবে, এই কারণে আমি এটার বেসিক কিভাবে আসলো এটাকে একবার দেখিয়ে দিয়েছি। আপনাদের যাদের এখনও কনফিউশন আছে এই সূত্রগুলো একটু দেখে নিন। তারপরে এটা হলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, বা এটাকে যদি আসলে আমরা গ্রাফের মাধ্যমে দেখাই তাহলে আসলে এটা অনেকটা এরকম আসে।
বুঝতে পারছেন? গ্রাফ দিব না, আমি জাস্ট সূত্রটা দেখাচ্ছি। আপনার গ্রাফ এটা ওখানে নেই, কিন্তু সূত্রটা যে কেন আসলো আমি বলছি না। যেমন আইনস্টাইনের একটা কথা আছে কি, যে এ ম্যান হোল্ডস এ ট্রু ওপিনিয়ন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ইজ লাইক এ ব্লাইন্ড ম্যান অন দ্য রাইট রোড। আপনি যে আসলে কোনো জিনিস কেন আসতেছে, কেনর উত্তরটা যদি না পান তাহলে কিন্তু সমস্যা আছে। আমি শীটে প্রত্যেকটা জিনিসেরই কেনর উত্তরগুলো রেখে দিয়েছি, প্রশ্ন কিন্তু কেন থেকেই হবে, ঠিক আছে? এই জন্য এই বিষয়গুলো আপনি যদি রাইট, হ্যাঁ, এইটা জানানোর জন্য এখানে দেওয়া আছে। এবং আপনারা যখন শিখবেন তখন ওইটা কেন আসছে, কেনর উত্তরটা সহ শিখেন, তবে ভবিষ্যতে সমস্যা এড়িয়ে চলতে পারবেন, ঠিক আছে? এরপরে আরও কিছু সূত্র আছে যেগুলো বীজগাণিতিক সূত্র। আর এখানে হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত দেখছিলাম না, এটা সাধারণত কলোরালি বলে। এটা বলতে সাধারণত একটা সূত্র দিয়ে দেখবেন আরও অনেকগুলো সূত্রে যেতে পারবেন। আপনারা দুইটা জিনিসকে অ্যাড করতে পারবেন না, বা দুইটা সূত্রকে আবার অ্যাড করে আরেকটা সূত্রতে যেতে পারবেন না। এটাকেই সাধারণত আমরা বলি, যেটা ইতিমধ্যে প্রমাণিত, সেই প্রমাণিত সূত্র থেকে নতুন সূত্রে যাওয়া, এটাকে সাধারণত বইতে অনুসিদ্ধান্ত নামে লেখা ছিল। এখানে সেটাকে করোলারি বলে। এটাই মোটামুটি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টারের আলোচনা মোটামুটি এখানেই শেষ। কেমন? এখন বিষয়টা হলো, আপনাদের একটা বই কিনতে বলছিলাম, মনে আছে? সবাই একটু খাতা কলম বের করেন, একটা বইয়ের নাম লিখুন, ওখান থেকে 15টা অঙ্ক করতে হবে। সেটা হচ্ছে এইটা কিনতে হবে, তা না হলে জিআরইর বই কিনতে হবে, যে কোনো একটা কিনতে হবে। কোনটা কিনবেন? আপাতত এইটাই কিনেন, এটাই সামারি করা আছে সব কিছুই। কোয়ান্টিটেটিভ এইটাই কিনতে বলছি, সারা জীবন 2টা বই কিনতে বলছি না আমি, তার ভিতরে এইটা একটা। আর.এস. আগারওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এইটার ফার্স্ট চ্যাপ্টারের প্রথম 20টা অঙ্ক। কতগুলো ছিল? 15টা ছিল না 20টা ছিল? 20 মার্কস। আচ্ছা, একটু লক্ষ্য করুন, অ্যাটেনশন প্লিজ। এই আর.এস. আগারওয়ালের যে বইটা আছে, এই বইটার প্রথম চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে, এক এক লাইনের অঙ্ক। এক এক লাইন তো বোঝেন, এক এক লাইন বোঝেন না? এক লাইনেই উত্তর পাবেন। এই ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট 20 ম্যাথস, প্রথম 20টা অঙ্ক। 20টা মানে তো বোঝেন। আর.এস. আগারওয়ালের প্রথম চ্যাপ্টারের প্রথম 20টা অঙ্ক, এইটা এই 2টা অংশ মিলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। বুঝছেন? এখন বিষয়টা হলো, আগামী শনিবার এই 20টা অঙ্ক আপনাদের করে আসতে হবে। যার যার সমস্যা তার জন্য আমি অনলাইনে পাবেন, যে কোনো জায়গায় পেয়ে যাবেন, যে কোনো এডিশন কিনলেই হবে, যে কোনো এডিশন কিনলে হবে। বইয়ে খুব একটা বেশি চেঞ্জ নেই, ঠিক আছে? হ্যাঁ, রাইটার সেমও লাগবে। আপনাদের গ্রুপ করেছিলেন, গ্রুপে লিস্ট জমা দেওয়ার কথা ছিল, গ্রুপ করছেন? এই গ্রুপের বাইরে আছেন কে কে? হাত উঁচু করেন তো। এই ভিডিওটা অফ করে দেন এবার।